তাহলে আমরা ডিরেক্টলি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করতে পারি, তাই না? কোয়েশ্চেনটা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে সংখ্যাগুলোর গুণফল কত? অর্থাৎ if the sum of three consecutive numbers is 33, what is the product of the numbers? তো এই ধরনের মানে কোয়েশ্চেন গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এভারেজ এন্ড এজ গুলোকে, যে কনসেপ্ট আছে কনসেপ্টটা বুঝে নিব একটা এক্সাম্পল দিয়ে দিয়ে, হ্যাঁ। যেমন আজকে আমরা যে কোয়েশ্চেনটা প্রথমেই পাচ্ছি, সেটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33, তাহলে সংখ্যাগুলোর গুণফল কত? নিশ্চয়ই তোমরা অনেকে নিজে নিজে বের করার ট্রাই করতেছো নাকি? Yes, sir. Sir, 10. সংখ্যাগুলোর গুণফল কত? Sir, 10. 10? 10, 11, 12. না, এখানে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে সংখ্যাগুলোর গুণফল, দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। হ্যাঁ, বুঝতে পেরেছো? কে কে অ্যান্সার বের করতে পেরেছো একটু হ্যান্ড রেজ করবে। যদি কারো মনে হয়ে থাকে যেটা আমি একেবারেই বুঝছি না, সেও বলবে আর কি, হ্যাঁ। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখো, তিনটি ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা বলতে আসলে বোঝাই কোনগুলোকে সাধারণত, যে আমরা কনজিকিউটিভ নাম্বার গুলোকে বলতে বুঝি যে ফার্স্ট নাম্বার যদি হয় এক্স, দেন সেকেন্ড নাম্বার হবে এক্স প্লাস ওয়ান, দেন থার্ড নাম্বার হবে এক্স প্লাস টু। এভাবেও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যদি ধরে নিই যে লেট দ্য ফার্স্ট নাম্বার ইজ এক্স, তাহলে সেকেন্ড নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়ান, থার্ড নাম্বার হচ্ছে এক্স প্লাস টু। তাহলে এই তিনটি নাম্বারের যোগফল অর্থাৎ সামেশন হচ্ছে 33। দেন আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল হচ্ছে 33। তাহলে এখান থেকে আমরা অর দিয়ে লিখতে পারবো থ্রি এক্স, তিনটা এক্স আছে, আর ওয়ান অ্যান্ড টু এখান থেকে আসছে কত? থ্রি, ইকুয়াল 33। সো থ্রি এক্স ইকুয়াল থ্রি, ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, সো আমরা ডিরেক্টলি 30 লিখে দিলাম। এক্স ইকুয়াল পাচ্ছি কত? 10। তাহলে এক্স যদি 10 হয় তাহলে একটি নাম্বার হচ্ছে 10, সো সেকেন্ড নাম্বার Yes, হবে sir. 10, 10 প্লাস ওয়ান, তার মানে হচ্ছে 11, তাই না? ঠিক আছে। Yes, sir. এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে পরের নাম্বারটা আমরা পাচ্ছি 12। তো এটা একটা প্রসেস, এটা কিন্তু একদম একাডেমিক প্রসেস, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শিখবো। এটার কারণটা কি? কারণ এক্সাম হলে অনেক সময় কিছু কিছু কোয়েশ্চেন আছে খুব ইজি, যেগুলো থেকে তুমি কিছু টাইম সেভ করে এটাকে একটু টাফ কোয়েশ্চেনের মধ্যে ইউজ করতে পারো, হ্যাঁ। এই জন্য তোমাকে আরো একটু স্মার্ট ওয়েতে সলভ করার ট্রাই করতে হবে, হ্যাঁ। তো এই প্রশ্নটা আমরা আর কিভাবে সলভ করতে পারি সহজ ওয়েতে? কারো কোনো আইডিয়া আছে আর? তোমাদের তোমাদের কারো কোনো আইডিয়া আছে? এই সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেমে এটিকে সলভ করতে পারবে? নো স্যার। ওকে, তাহলে আমরা একটু শুরু করি, হ্যাঁ, যে অন্য কোনো এতে আছে। যদি এইরকম কোনো ফ্যাক্ট আসে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল এত, তাহলে ডিরেক্টলি বের করতে পারবে এটাকে থ্রি দিয়ে ডিভাইড করে দিবে, 33 ÷ 3। অর্থাৎ যেহেতু এই থ্রি তিনটি সংখ্যার ক্রমিক বলেছে, থ্রি কি অড নাম্বার না ইভেন নাম্বার, অর্থাৎ জোড় না বিজোড়? বলো, বিজোড় সংখ্যা। থ্রি হচ্ছে বিজোড় সংখ্যা বা অড নাম্বার, তাই না? তাহলে আমরা যে সংখ্যাগুলো বের করব সেখানে কিন্তু তিনটি সংখ্যা পাবো, তিনটি নাম্বার। তাহলে আমরা যদি এই নাম্বারটিকে ডিরেক্টলি ডিভাইড করে দিই, তাহলে ঠিক মাঝেরটা পাবো। তাহলে 33 কে থ্রিতে ডিভাইড করলে আমরা পাচ্ছি কত? 11। তাহলে অফকোর্স মিডল নাম্বারটা হবে 11। তাহলে ফার্স্ট নাম্বারের থেকে ওয়ান কম হবে, অর্থাৎ এখানে আমরা পাবো 10। আর থার্ড নাম্বারটা পাবো এটা থেকে ওয়ান বেশি, অর্থাৎ 12। এটা খুবই অল্প টাইমে বের করা যাবে, হ্যাঁ। মানে এটা হচ্ছে শর্ট পদ্ধতি, এটা হচ্ছে শর্ট পদ্ধতি নাম্বার টু, পদ্ধতি নাম্বার টু, অর্থাৎ প্রসেস নাম্বার আর মেথড স্যার নাম্বার টু, আমি হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, আবার বলো অরিন্দম। আমি বুঝতে পারি নাই, আমি প্রশ্নটা লিখতে গিয়ে খেয়াল করতে।
প্রশ্নটা? লিখতে গিয়ে খেয়াল করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন দেখো, মানে আমি বলছি যদি এমন হয় কোনো কোয়েশ্চেন থাকে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33, হ্যাঁ, তাহলে যেহেতু এই তিন নাম্বারটি অড নাম্বার, হ্যাঁ, তাহলে আমরা অড মানে কি, এটা যে তিনটা পজিশন পরপর তিনটা, দ্যাট মিন্স এর একটা মাঝের নাম্বার থাকবে, মিডল নাম্বার, হ্যাঁ। তাহলে সেই সময় এটা ডিরেক্টলি থ্রি দিয়ে যদি ডিভাইড করে দাও এই যোগফলটাকে, 3/33 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 11। তাহলে ওই 11ই আসবে একদম মিডল নাম্বার। এমন যদি হতো যে পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল এত, তাহলে মিডল নাম্বারটা কত আসবে? ডিরেক্টলি ওই সংখ্যাকে তুমি 5 দিয়ে ডিভাইড করে দিবে, এটা খুব সহজেই নাম্বারটি বের হয়ে আসবে। এটি তোমার কিন্তু এমনও কোয়েশ্চেন হতে পারে মিডল নাম্বারটা অ্যান্সার চাচ্ছে, তাহলে তোমার কিন্তু বের করতে সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। কথা কি বুঝতে পেরেছো? ইয়েস বুঝতে স্যার। পেরেছো সবাই? ওকে। তো এই সব টেকনিক গুলো কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের জন্য একটু হেল্পফুল হবে তোমাদের, কারণ অনেক কোয়েশ্চেন আছে একটু টাফ, সেগুলো থেকে তোমরা টাইম সেভ করতে পারবে, হ্যাঁ। আচ্ছা, তো এটার আরো একটা পদ্ধতি আছে, ওকে। সেটা কেমন? ফার্স্ট নাম্বার যেটা হবে, নিশ্চিত তার ভ্যালু যদি আমরা ফার্স্ট বলে 1 লিখলাম, ফার্স্ট নাম্বার। সেকেন্ড যখন নাম্বার হবে আমরা কে সেকেন্ড নাম্বারের জন্য 2 লিখলাম, থার্ড নাম্বারের জন্য 3 লিখলাম, যেহেতু বলেছে তিনটি নাম্বার। এটা হচ্ছে মেথড নাম্বার 2। আগেটা ছিল মেথড নাম্বার 1, মেথড নাম্বার 2, আর এটা হচ্ছে মেথড নাম্বার 3, মেথড, থার্ড মেথড। তাহলে আমরা ফার্স্ট নাম্বারের জন্য ধরলাম 1, সেকেন্ড বা দ্বিতীয় নাম্বারের জন্য 2, থার্ড নাম্বারের জন্য হচ্ছে 3। ঠিক আছে? তাহলে এই তিনটি নাম্বারের অ্যাড কত, মানে অ্যাড করলে সাম কত পাচ্ছি? 1 + 2 + 3 কত আছে? 6। এবার ওই যে যোগফল আছে 33, 33 থেকে তুমি কি করবে? 6 মাইনাস করে দিবে, দিলে পাচ্ছ 27। এই 27কে এখন ডিভাইড করবে যে যতগুলো সংখ্যা ছিল ওই সংখ্যা দ্বারা। তাহলে এখান থেকে 3 দিয়ে ডিভাইড করলে পাচ্ছ 9। এবার 9 এর সাথে 1 অ্যাড করলে একটা নাম্বার পাবা, 9 এর সাথে 2 অ্যাড করলে একটা পাবা, 9 এর সাথে 3 অ্যাড করলে একটা পাবা। এই হচ্ছে তোমার একটা প্রসেস। তো এই যে থার্ড যে প্রসেসটা, এটা প্রায় ফার্স্ট প্রসেসের মতো একটু টাইম লাগবে, অর্থাৎ ফার্স্ট এন্ড যে থার্ড প্রসেস, এই দুইটা আসলে একটা আরেকটা মতোই বলা যায় আর কি, হ্যাঁ। মানে টাইম কনজিউমিং এর যদি আমরা চিন্তা করি কতটা টাইম লাগে সেটার পার্সপেক্টিভ। ঠিক আছে? তো সেকেন্ড প্রসেসটা কিন্তু অনেক বেশি ইজি এবং খুবই অল্প সময়ে তোমরা এটা করতে পারবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে যেতে পারি পরবর্তী আরেকটা এক্সাম্পলে। দ্বিতীয় এক্সাম্পল যেটা আছে, দেখো এটা খুবই মজার একটি কোয়েশ্চেন। হচ্ছে 9টি ধারাবাহিক সংখ্যার গড় 0, হুম, শেষ চারটির গড় কত? 9টি, মানে 9 কনজিকিউটিভ নাম্বারের গড় বা মিন যেটাকে বলা হয়, এটি হচ্ছে 0। তাহলে লাস্ট চারটা ডিজিট, লাস্ট চারটা নাম্বারের এভারেজ কত হবে বা মিন কত হবে? ঠিক আছে? তো এটা তোমরা দেখো তো, ট্রাই করে পারো কিনা। জয়েন করেছো নতুন কে? একটু তোমরা মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলো। নতুন জয়েন করেছো? হ্যালো। জি স্যার, আমি স্যার। আলমাদি সামি। জি স্যার। আর আরেকজন জয়েন করেছো, কি নাম এটা তোমার? মানে রামিন। স্পেলিং, স্পেলিং বোঝা যাচ্ছে না। না, রামিন তো জয়েন করেছোই, এখন এই মাত্র জয়েন করেছো আরেকজন, মিজি, MIJI নাম দেখতে পাচ্ছি, মিজি। কি শুনতে পাচ্ছ? আচ্ছা, এখানে মানে কথা বলে শুধু জয়েন করে থাকলে হবে না, মানে এখানে জয়েন করলে তোমাকে আমরা যে কোয়েশ্চেন গুলো বলবো বা আস্ক করবো এটা অ্যান্সার করতে হবে, হ্যাঁ, অ্যাটেন্ড করতে হবে। এই আমার কথা কি শোনা যাচ্ছে? এই যে মিজি নাকি জয়েন করেছো এটা? আমাদের এখানে কিন্তু জয়েন করে এ ধরনের মানে ইয়ে করলে বা বোঝানো গেলে এটাকে এখান থেকে রিমুভ হয়ে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা আসি এই যে কোয়েশ্চেনটা, কেউ কি পেরেছো অ্যান্সার করতে? নো স্যার। আচ্ছা, বলছে 9টি ধারাবাহিক সংখ্যার অর্থাৎ কনজিকিউটিভ নাম্বারের গড় হচ্ছে 0।
তাহলে গড় 0 মানে কিন্তু এই 9টি নাম্বারের মিডিল কিন্তু একটা আছে, এটা কিন্তু 9 কি 9 অড নাম্বার না, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় যদি হয় তার কিন্তু মিডিল আছে, ঠিক আছে, মিডিল একটা নাম্বার আছে। তার মানে ওই মিডিলটা বাদ দিলে তার বোথ সাইডে কয়টা করে থাকবে? 4টা করে। গুড। মিডিলটা বাদ দিলে বোথ সাইডে থাকবে 4টা। আমরা যদি এটাকে বলি মিডিল, তাহলে আমাকে বোথ সাইডে 4টা করে পাচ্ছি। এখন আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বললাম যে এই মিডিল নাম্বারটা বের করা কিন্তু খুবই সহজ। মিডিল নাম্বারটা কত? 9টি ধারাবাহিক সংখ্যার গড়, গড় বা এভারেজ ভ্যালু হচ্ছে 0। তাহলে গড় বা এভারেজ যদি 0 হয়, তাহলে ওই 9টি সংখ্যার মোট বা সাম কত? 9 এটা কি into কিভাবে? 9 × 0। গুড। 9 × 0 অর্থাৎ 0। তার মানে ওই 9টি সংখ্যার টোটাল কিন্তু 0, আবার ওই 9টি সংখ্যার এভারেজ কিন্তু 0। কিছুক্ষণ আগেই বললাম আমরা যদি এমন পাই যে 9 যেহেতু অড নাম্বার, তাহলে তার মিডিল নাম্বার আছে। আর এই জাতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা জিরোটাকে, সরি, টোটাল নাম্বার যদি 0 হয় তাকে 9 দিয়ে ডিভাইড করব, আর গড়েই যেহেতু আছে গড়টাই হবে মিডিল নাম্বার। যদি গড় দেওয়া থাকে 9টি ধারাবাহিক সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যক কোনো সংখ্যার, ধারাবাহিক সংখ্যার গড় বা এভারেজ যদি দেওয়া থাকে, তাহলে ওই এভারেজটাই হবে মিডিল নাম্বার। তাহলে অফকোর্স মিডিল নাম্বারটা কত? 0। কিছুক্ষণ আগে যে রুলস বললাম একই রুলসে আসবে, ঠিক আছে। তাহলে এবার কিন্তু আমরা খুব সহজেই পরপর বাকি পরের সংখ্যাগুলো বের করতে পারবো, ঠিক আছে। বোঝা গেছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা হবে 1, পরেরটা হবে 2, তারপরেরটা 3, তারপরেরটা 4। এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে লাস্ট 4 যে নাম্বার তাদের গড় কত। তাহলে এই 4টা সংখ্যার গড় বের করতে হবে। সো 1 + 2 + 3 + 4 ডিভাইডেড বাই 4। তাহলে কত পাবে অ্যান্সার? 2.5। হ্যাঁ, যেটা পাবো ওইটাই অ্যান্সার। তাহলে 6 4 10, 10/4 অর্থাৎ 2.5, যা আসবে রেজাল্ট এটাই। তো এটা বুঝতে পারো না এমন কেউ আছো? কেউ আছে বুঝতে পারো নাই? নো স্যার। আচ্ছা, এই যে একটা আইডি দেখছি মিজি, এটা কার আইডি এটা বলতে হবে একটু, হ্যাঁ। আচ্ছা, আমরা পরের যে ম্যাথ সেখানে যাই। দুটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16, সংখ্যা দুটির বিয়োগফল কত? এটা একটু পাজলিং সিস্টেমে অ্যান্সার করতে হবে, হ্যাঁ, এমনি নিজে নিজে মুখে মুখেই করতে পারবা। বলছে যে দুইটা অড নাম্বারের, ন্যাচারাল অড নাম্বার, এদের যোগফল হচ্ছে 16, হ্যাঁ, বা সাম হচ্ছে 16। আর এদের বিয়োগফল বা সাবট্রাকশন বা ডিফারেন্স কত? তাহলে আমরা কিন্তু এটি এমনি এমনি মুখে মুখে হিসাব করতে পারি যে 16 আসলে কত কত নাম্বারের যোগফল হতে পারে, দুইটাই যদি বিজোড় হয় অর্থাৎ অড হয়। স্যার 9 আর 7। না, 9 আর 7 হতে পারে, হ্যাঁ। তো এখন এই সব প্রশ্ন সাধারণত ম্যাথ অলিম্পিয়াডে যখন আসে বলবে সংখ্যা দুটির সর্বোচ্চ বিয়োগফল বা সর্বনিম্ন বিয়োগফল, এই ধরনের টার্মে কোশ্চেন গুলো দেওয়া হয়ে থাকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই 16 দুটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বলেছে। এই দুইটা কিন্তু ডিফারেন্স কত তাদের মধ্যে, বেশি না কম, কোনো লজিক কিন্তু এর মধ্যে দেওয়া নেই, হ্যাঁ। তাহলে এই 16 কিন্তু এমন হতে পারে যে 1 and 15 হতে পারে, তারপরে 3 and 13 হতে পারে, 5 and 11 হতে পারে, তারপরে 7 and 9 হতে পারে। এই ম্যাথ অলিম্পিয়াডে যখন অ্যাটেন্ড করবে তখন তোমার এই ধরনের কনসেপ্ট মাথায় রাখতে হবে, যে অল কিন্তু তোমার কনসিডারেশনে রাখতে হবে বা বিবেচনায় রাখতে হবে। এখন এই 4টির মধ্যে কোনটি অ্যান্সার হবে সেটি আমরা বের করব কিসের ভিত্তিতে? এটি বের করব হচ্ছে এই যে নাম্বার দুইটির, সংখ্যা দুইটির বিয়োগফল কত। এখন বিয়োগফল, এই দুইটির মধ্যে বিয়োগফল বের করলে আমরা পাচ্ছি কত? 14।
13 আর 3 এর মধ্যে বিয়োগফল বা ডিফারেন্স পাচ্ছি 10, 11 আর 5 এর মধ্যে বিয়োগফল বা ডিফারেন্স পাচ্ছি 6, এখান থেকে পাচ্ছি 2। এখন যদি বলতো সর্বোচ্চ তাহলে অ্যান্সার হবে 14, যদি বলে সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে অ্যান্সার হবে 2। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ? আচ্ছা দেখো, যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটার দিকে খেয়াল করো। বলছে যে পরপর 4টি সংখ্যার গুণফল এত হলে তাদের যোগফল কত। আসলে এই প্রশ্নগুলো এ ধরনের প্রশ্ন এক একজন এক এক পলিসিতে অ্যান্সার বের করতে পারে। তো আমরা একটা টার্গেট করি আর কি, হ্যাঁ। এটা আমি কয়েকটা পদ্ধতি, সময় থাকলে একটু বেশি শেখানো যায়, যেহেতু আরো কোয়েশ্চেন আছে আমরা একটু ট্রাই করি, হ্যাঁ। তো 360 আমি যদি এভাবে চিন্তা করি যে পরপর 4টি সংখ্যা, তাহলে কিন্তু কেউ এইভাবে করতে পারে যে এক্স প্লাস হচ্ছে পরের সংখ্যা, সরি এক্স একটি সংখ্যা, পরেরটি হবে এক্স প্লাস ওয়ান, তারপরেরটা এক্স প্লাস টু, দেন এক্স প্লাস থ্রি। এবার যদি তিনটি গুণ করে নিয়ে এটা লেখো যে এটা সমান এত, তাহলে এখান থেকে কিন্তু তাদের যোগফল বের করা খুবই টাফ। হম তাই এই প্রশ্নটি এভাবে করা যাচ্ছে না, এভাবে করা উচিত না, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করো, যদি পরপর 4টি সংখ্যা হয়, তাহলে পরপর 4টি সংখ্যা হলে আমরা যে কোনো 4টি সংখ্যা এমনি নিজেদের মতো লিখি। দেখো 2, 3, 4, 5। তো এই যে পরপর 4টি সংখ্যা, হ্যাঁ, এই পরপর 4টি সংখ্যার মধ্যে আমরা কি কি থাকতে পারে। আমরা কিন্তু এর আগের দিন বলেছি যে যে কোনো পরপর 3টি সংখ্যা যদি থাকে, পরপর 3টি সংখ্যা যদি থাকে, যেমন 1, 2, 3, এই তিনটির মধ্যে যে কোনো একটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবেই, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা থাকবে নিশ্চিত ভাবে বলা যায়, কারণ 4টি আছে পরপর। ওকে, আবার পরপর যখন 4টি সংখ্যা থাকবে তার মধ্যে একটি 4 দ্বারা বিভাজ্য সংখ্যাও থাকবে, তাহলে এই দুটি কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো একটি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে, একটি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে। এখন আমরা এই 360 এটাকে এদের ফ্যাক্টর বা ভাজক গুলো বের করার চেষ্টা করবো, ফ্যাক্টরস অথবা উৎপাদক। তাহলে প্রথমে 2 দিয়ে ডিভাইডেড করব, তাহলে এটা আসবে 180। আবার এটাকে 2 দিয়ে ডিভাইডেড করব, আসবে 90। দেন আবার 2 দিয়ে ডিভাইডেড করব, তাহলে আসবে কত, 45। দেন 2 দিয়ে ডিভাইডেড করব, তারপরে আসবে, সরি, এটা 3 দিয়ে ডিভাইডেড করব, তাহলে আসবে 15। দেন 3 দিয়ে ডিভাইডেড করলে আসবে 5। বুঝতে পেরেছো সবাই? শুনতে পাচ্ছ Yes. আমাকে? আচ্ছা, তাহলে এটাকে আমরা আগে ফ্যাক্টরাইজ করে নিলাম অথবা উৎপাদকে ভেঙে নিলাম। তাহলে এখন আমরা যেহেতু বুঝতে পারছি পরপর 4টি সংখ্যা মানে অবশ্যই সেই সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা থাকবে, 4 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা থাকবে, এবং 2 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা থাকবে। আর 5 দ্বারা বিভাজ্য অথবা ইত্যাদি এরকম থাকবে কিনা আমরা নিশ্চিত না, তবে থাকতেও পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যদি বলি যে 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা থাকবে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু 2টাও থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ আমরা যদি সংখ্যাটি এই 4টা সংখ্যা পরপর যেটা লিখেছে এটা যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা দিয়েই শুরু হতো, যেমন 3, 4, 5, 6, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ফার্স্ট যে নাম্বার এবং লাস্ট যে নাম্বার দুইটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকতে পারত। এখন আমরা এই সংখ্যাগুলোকে এমন ভাবে লেখার চেষ্টা করব যেন আমাদের কাঙ্ক্ষিত 4টি সংখ্যা পাওয়া যায়। ওকে, তো আমরা বলতে পারি, দেখো আমরা কিন্তু বলতে পারি 360 ইকুয়াল 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। তাহলে যেহেতু আমরা বলছি যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে, আবার খেয়াল করো পরপর এই 4টি সংখ্যার মধ্যে দুটি জোড় থাকবে আর দুটি বিজোড় থাকবে। এই দুটি বিজোড় সংখ্যার মধ্যে একটি 2 দ্বারা বিভাজ্য থাকবে, একটি 4 দ্বারা বিভাজ্য থাকবে। তার মানে ওভারঅল যে 4টি সংখ্যা আছে তার মধ্যে একটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য থাকবে, একটি 4 দ্বারা বিভাজ্য থাকবে, আবার একটি 3 দ্বারা বিভাজ্য থাকবে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা দুইটিও থাকতে পারে। এই স্ট্র্যাটেজি গুলো আমরা এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আমরা চিন্তা করি যে সংখ্যাগুলোকে একটু আলাদা আলাদা করে ফেলি, হ্যাঁ, তাহলে 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যা হবে তার মধ্যে একটি উৎপাদক অবশ্যই 2 থাকবে থাকবে আবার 4 দ্বারা বিভাজ্য সংখ্যা অবশ্যই তার মধ্যে 2 উৎপাদক দুবার থাকবে। তার মানে এইটা আমরা 4 দ্বারা বিভাজ্য সংখ্যার টার্গেটে তৈরি করব। আচ্ছা, এরপরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে একটিও থাকতে পারে, দুটিও থাকতে পারে। তো আমরা প্রথমে একটি সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা রাখার চেষ্টা করি।
তাহলে এই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আর এরপরে যদি আমি বাকিগুলোকে লিখি 3 and 5 এভাবে আমাদের রয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা এই সংখ্যাগুলো তৈরি করার চেষ্টা করব যে 4টা সংখ্যা হবে পরপর, কিভাবে পাবো। তো দেখো, এখানে যদি আমরা এই 3 কে প্রথম নাম্বার বলি, ফার্স্ট নাম্বার বলতে পারি, 4 কে আমরা সেকেন্ড নাম্বার বলতে পারি, দেন 5 হচ্ছে থার্ড নাম্বার। এবার দেখো 2 and 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6 ফোর্থ নাম্বার। তার মানে এটাকে আমরা পরের লাইনে লিখতে পারি 3 ইন্টু এই দুইটাকে ইন্টু করলে পাচ্ছি আমরা কত, 4 ইন্টু এই যে 5 আছে 5 লিখলাম, দেন এই 2 and 3 ইন্টু করলে পাচ্ছি 6। তাহলে আমরা কিন্তু 360 পেয়ে যাচ্ছি, তাই না? সুতরাং আমরা 4টা নাম্বার পেয়ে গেলাম, 3, 4, 5, 6, এই 4টি নাম্বার। কোয়েশ্চেন বলছে এদের যোগফল কত। তাহলে এই কোয়েশ্চেন গুলোর যে যোগফল তা আমরা তাহলে অবশ্যই সহজেই বের করে নিতে পারছি। এদের সাম ওর যোগফল কত আসবে, 3 + 4 + 5 + 6 ইকুয়াল হচ্ছে কত, 18। 18। 18। Good. এই যে আমরা অ্যান্সারটা দেখালাম, বুঝতে পেরেছো সবাই এটা? Yes, sir. ওকে, এখন কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে যেটা এখন করালাম? যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কেউ দেরিতে জয়েন করো, চিন্তা করবে না, আমরা এই ক্লাসগুলো আবার আপলোড দিয়ে দিব, তোমরা পরবর্তীতে আরেকবার করে দেখে নিতে পারবে। হ্যাঁ, আর একটা জিনিস বলি, দেখো এই প্রশ্নটা সলভ করার জন্য যে স্ট্র্যাটেজি গুলো আমরা অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট একটা ফ্যাক্ট। হ্যাঁ, এটা একাডেমিক লাইফে কেউ কোথাও শিখেও না, আবার এটা কিন্তু সাধারণত অন্য টিচাররা শিখিয়ে দেয় না। হ্যাঁ, তোমরা ভাবতে পারবে না যে আমি কিন্তু কোনো টিচারের কাছ থেকে এরকম এরকম ম্যাথমেটিক্যাল সাপোর্ট কোনো জায়গা থেকেই পাইনি। হ্যাঁ, একাডেমিক লাইফে অনেক পেয়েছি, অর্থাৎ একাডেমিক শেখার জন্য। তো ম্যাথমেটিক্স শেখার জন্য, মেধাটাকে কাজে লাগানোর জন্য তোমাকে একটু প্র্যাকটিস বেশি করতে হবে আর কি। হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাথ পেলেই সেখানে প্র্যাকটিস করবে, একটু বেশি বেশি ম্যাথ প্রবলেম সলভ করবে। যখনই দেখবে ম্যাথ অলিম্পিয়াডের বই, কোয়েশ্চেন ইত্যাদি, অর ম্যাথ অলিম্পিয়াড ছাড়াও অন্য কোনো ম্যাথ, সেটাও সলভ করবে। ঠিক আছে, মানে প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ, আমরা তাহলে চলে যাই পরবর্তী আরেকটি কোয়েশ্চেনে। দেখো, বলছে একটি সংখ্যাকে 64 দিয়ে ডিভাইডেড করলে তার রিমাইন্ডার থাকে কত, 63, অবশেষ থাকে 63। তাহলে ওই সংখ্যাটিকে 32 দিয়ে ডিভাইডেড করলে কত থাকবে? হ্যাঁ, তো একটা ব্যাপার হচ্ছে, এটা একটা সিম্পল একটা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন গুলো একটু ইজি করলে এরকম করা হয় যে এই যে পরবর্তী যে নাম্বারটা দেওয়া হয়েছে, এটা কিন্তু এই সংখ্যাটিকে ভাগ করতে পারে। এদের বেলায় একরকম প্রসেস হবে। যেমন আমরা যদি বলি যে 64 কে কিন্তু 32 দিয়ে ডিভাইডেড করা যায়, তাই এই ম্যাথটার একটা শর্ট পদ্ধতি হচ্ছে 63, এটাকে আমি সরাসরি 32 দিয়ে ডিভাইড করে দেখবো। 32 দিয়ে তাহলে কত ভাগ শেষ থাকবে, সেটাই হবে এটার অ্যান্সার। এটার কারণটা কি, মানে এটা মিলে গেল কেন? কারণ এই যে 32 নাম্বারটা, এটা দিয়ে কিন্তু 64 কে ডিভাইড করা যায়। যেহেতু যায়, তাই এইভাবে আমরা শর্টকাটে এটার অ্যান্সার বের করতে পারছি। ঠিক আছে, যদি না যেত তাহলে আমরা ডিফারেন্ট ওয়েতে বের করতাম, এটাকে অন্য কিছু ধরে আমরা বের করতাম। সেটা কেমন? আমরা ধরে নিব যে লেট দা নাম্বার, ধরে নিই সেই সংখ্যাটি হচ্ছে 64 + 63। অর্থাৎ বলছে একটি সংখ্যাকে এত দিয়ে ডিভাইড করে 63 পাওয়া গেছে, 64 কে 64 দ্বারা ডিভাইড করে 63 পাওয়া গেছে। তাহলে সেক্ষেত্রে আমার সেই সংখ্যাটা মিনিমাম তো এত হইতে হবে, 64 + 3, 63। তাহলে এই নাম্বারটি কত আসছে, 7, আর এখানে হচ্ছে 12। মিনিমাম নাম্বারটা এরকম। এইবার এটাকে তুমি 32 দিয়ে ডিভাইড করে দেখবে কত, মানে এটার থাকে কত আসবে অ্যান্সার, 31, তাই না? তাহলে এটার লাস্ট রিমাইন্ডার থাকবে কত, 31। দেখো, এই 63 কে যদি 32 দিয়ে ডিভাইড করো, সে একই রকম 31 থাকে। তো এটা একটা রেগুলার কোয়েশ্চেন, এটা চলে আসতে পারে যে কোনো ভাবে অন্য একটা এক্সাম্পল এর মাধ্যমে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটি কোয়েশ্চেনে।
এটাও স্যার খুব, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? 5 নম্বর ম্যাথটা বুঝতে পারিনি। 5 নাম্বার বুঝতে পারো নাই, কে বলছো? স্যার আমি মাহমুদ তাসনিম। মাহমুদ তাসনিম, আচ্ছা। আমিও বুঝতে মানে আমি পারিনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা আরেকবার দেখি। মানে কথা হচ্ছে এরকম যে যদি বলে যে 64 দ্বারা ডিভাইড করেছো কোন একটি নাম্বারকে, তোমার রিমাইন্ডার অথবা ভাগশেষ আছে 63, তাহলে 32 দিয়ে ডিভাইড করলে কত ভাগশেষ থাকবে বা রিমাইন্ডার থাকবে? তাহলে 32 দিয়ে তুমি আগে চেক করবা ফার্স্ট ওই নাম্বারটাকে ডিভাইড করা যায় কিনা, যাচ্ছে, যায়, ডিভাইড করা যায়, ওটা ডিভাইজেবল। সো ডিরেক্টলি এখন 63 কে কত দিয়ে ডিভাইড করবে? ওই 32 দিয়ে ডিভাইড করবে, দেখবে কত রিমাইন্ডার থাকে। তাহলে 63 কে যদি তুমি 32 দিয়ে ডিভাইড করো, তাহলে 63-র মধ্যে মাত্র 1 টাইমস যাবে, সরি 32, তাহলে থাকবে হচ্ছে 31, তাহলে রিমাইন্ডার থাকবে 31। এটা কিন্তু এভাবে বোঝা গেল, কিন্তু নাম্বারটা তো অনেক বড় হতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো এক্সাম্পল থাকতে পারতো। সেই জন্য আমরা বলছি কি, যে আমরা ধরে নিব যে নাম্বারটি, লেট দা নাম্বার, বা ধরে নিই সংখ্যাটি এই 64 + 63, অর্থাৎ এই নাম্বারটাকে 64 + 63 নাম্বারটাকে 64 দিয়ে ভাগ করলে অবশ্যই 63 ভাগশেষ থাকবে। বোঝা গেছে বিষয়টা? ইয়েস স্যার। তার মানে 63 ভাগশেষ থাকবে, এটা নাম্বারটা অন্যরকম হতে পারতো। যেমন 64 যে নাম্বারটা আছে, এটা কিন্তু আমরা এইভাবেও ধরতে পারতাম, যে ধরি নাম্বারটা 64x + 63। একজন অন্য কোনো ম্যাথের প্রবলেমের মধ্যে আমাদের এমনও ধরা লাগতে পারে, আমি আগেই তোমাদের বলে রাখি, যে ধরে নি নাম্বারটা এত, অর্থাৎ এই অংশটুকু 64 দ্বারা ডিভাইজিবল, মানে মিলে যাচ্ছে, ভাগ করা যায়। তাহলে এই পুরাটাকে যদি আমি 64 দিয়ে ডিভাইডেড করি, তাহলে এইটুকু ভাগ করা যাবে, ভাগশেষ থাকবে এইটুকু। বোঝা যাচ্ছে স্পষ্ট? সো আমি সবচেয়ে ছোটটা ধরে নিয়েছি, এক্স এর ভ্যালু 1 মনে করে আমি ধরে নিলাম 64 + 63। সেটাকে এবার 32 দিয়ে ডিভাইড করে দেখবো যে কত ভাগশেষ থাকে। তো সেখান থেকে টোটালি এই দুইটা অ্যাড করে নিলে পাচ্ছে 127। এই 127 কে 32 দিয়ে আমরা ডিভাইড করবো, তাহলে সেখানে 32 দিয়ে ডিভাইড করলে এখানে রিমাইন্ডার থাকবে 31, করে দেখো 31 রিমাইন্ডার, ঠিক আছে? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই হলো মানে আমাদের এই নাম্বার মানে কোয়েশ্চেনটার প্রসেস। আমরা পরের কোয়েশ্চেনে যাই, এটাও ইজি একটা কোয়েশ্চেন। তিনজনের বয়সের গড় 35 ইয়ার্স, তাদের বয়সের সমষ্টি কত? একদম ইজি জিনিস, এটা এমনি দিয়েছি জাস্ট কনসেপ্ট আনার জন্য, কনসেপ্ট গুলো শেখানোর জন্য ম্যাথ গুলোকে আমি রেডি করেছি, হ্যাঁ। এগুলো সব ম্যাথ অলিম্পিয়াডের না, ম্যাথ অলিম্পিয়াডে আসতে পারে এমন কিছু, হ্যাঁ। আচ্ছা, তো যখন বলবে এভারেজ, এভারেজ যদি হয়, এভারেজ বা গড় যদি হয় 35, তাহলে সাম হবে কত? সাম বা বাংলায় যেটাকে আমরা বলি সমষ্টি, সমষ্টি হবে ওই যে থ্রি, থ্রি দিয়ে এটাকে 35-এর সাথে মাল্টিপ্লাই, তাহলে কত অ্যান্সার আসবে? 105। 105। এটা 105। এটা জাস্ট হচ্ছে কনসেপ্ট আনার জন্য আমরা ম্যাথটাকে রেখেছি। তাহলে চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চনে। বলছে দুই ভাইয়ের বয়সের পার্থক্য কত? 5 ইয়ার্স। হুম, আচ্ছা, তো এখান থেকে তোমাকে বের করতে হবে যে বর্তমানে বড় ভাইয়ের বয়স 24, 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত। এটা ম্যাথ অলিম্পিয়াডের কোয়েশ্চেন, হ্যাঁ। তো এখন ফ্যাক্ট হচ্ছে যে দুই ভাইয়ের বয়সের পার্থক্য হচ্ছে 5। তাহলে বড় ভাই যিনি, এল্ডার্স যে ব্রাদার আছেন, ওনার বয়স যদি হয়, বড় ভাই, বড় ভাইয়ের বয়স আমরা ধরে নিতে পারি এক্স, তাহলে ছোট ভাইয়ের বয়সটি কত হবে বলো? দুই x ভাইয়ের minus বয়সের 5. পার্থক্য, গুড, x - 5। এখন বলছে বর্তমানে বড় ভাইয়ের বয়স 24, তাহলে বড় ভাইয়ের বয়স যদি 24 হয়, তাহলে ছোট ভাইয়ের বয়স কত? 5 মাইনাস করো, কত পাচ্ছ? 19। 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে? তাহলে 19 + 10 কত? 29। 29। এগুলো আসলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে,
কিছু ইজি কোয়েশ্চেন আসে, কিছু টাফ কোয়েশ্চেন আসে। আবার যেটা মানে অনলাইন মানে স্টেপটা আছে ওখানে একটু সোজা কোয়েশ্চেন দেওয়া হয়। আচ্ছা, এটা আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের কোয়েশ্চেন, 24 এর কোয়েশ্চেন। হ্যাঁ, এটাই আমাদের আজকে লাস্ট, ঠিক আছে? তো এখন দেখো, একটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড়, 12 জন স্টুডেন্ট ছিল, তারা যে এক্সামে স্যার নাম্বার এরপর পেয়েছে। আমরা কি করব? হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা কি করব এইটা? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা শেষ করি তারপরে কি করবে আমি বলে দিচ্ছি। দেখো, আমরা একটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে কত? 57। তাহলে একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের কিছু সংশোধন হওয়ায় তার গড় নম্বর 1 কমে গেল। তাহলে ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু কমেছিল? হ্যাঁ, মানে তার 12 জন, 12 স্টুডেন্টস এর এভারেজ মার্কস কত? 57। কিন্তু একজন স্টুডেন্টের মার্কসের কিছু কারেকশন এসেছে, খাতা কারেকশন করার কারণে কিছু কারেকশন হয়েছে। ফলে আবার যখন এভারেজ ক্যালকুলেট করা হলো, দেখা গেল এভারেজ নাম্বার এখন 1 কমে গেছে। তাহলে ওই স্টুডেন্ট যারটা কারেকশন হয়েছে তার মার্কস আসলে কত কমেছে? তো এটা মুখে মুখে যারা হিসাব করতে পারো দ্রুত অ্যান্সার চলে আসবে, আর যদি না পারো আমি ক্যালকুলেট করার ওইটা বলে দিচ্ছি। হ্যাঁ, কেউ কি পারতেছো? দেখো তো অ্যান্সারটা বের করতে মুখে মুখে। স্যার এটার স্যার অ্যান্সার কি 12। 56 হবে? স্যার 12। 12 12 বলেছে কে? স্যার 12 12 স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, রুদ্রনীল বলছে, আর কে? আ- আর আমি বলেছি 12। স্যার আচ্ছা আমিও ঠিক আছে, বলেছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন 12 অ্যান্সার কিভাবে, বাকিরা যারা বুঝতে পারোনি তারা একটু খেয়াল করো। আমরা বলছি যে প্রশ্নে দেওয়া আছে স্টুডেন্ট যখন 12, হ্যাঁ, স্টুডেন্ট যদি 12 হয় তাহলে তাদের এভারেজ মার্কস প্রথমে কত ছিল? 57। তাহলে এটা সাম কত? 12 স্টুডেন্টের নাম্বারের সাম কত? 12 × 57, যেটা পাবে তুমি মাল্টিপ্লাই করে বের করলা। এখন যখন এভারেজ মার্কস কমে গেল, তখন কিন্তু এই মুহূর্তে এভারেজ হচ্ছে 56 কারেকশন করার পর। তাহলে এই মুহূর্তে সাম কত আসবে? 12 × 56 ক্যালকুলেট করে বের করলাম, ঠিক আছে? তাহলে ওই স্টুডেন্টের অ্যাকচুয়ালি কত মার্কস কারেকশন হয়েছে? তাহলে আগে টোটাল মার্কস ছিল এটা, আর পরে টোটাল মার্কস হয়েছে এটা। তাহলে কতটা কমেছে ওই স্টুডেন্টের? তাহলে এই যে 12 × 57 মাইনাস 12 × 56, এটাকে আমরা মানে মাল্টিপ্লাই না করে মুখে মুখে ক্যালকুলেট করতে চাইলে এটা আরো এইভাবে রেখে দেয় বেটার। তো এখান থেকে আমরা 12 কমন নিলাম আর কি। তাহলে এখানে 57 মাইনাস 56, তাহলে 1 থাকবে, সো অ্যান্সার হচ্ছে 12। এটা থেকে এটা মাইনাস করলে 12, ক্যালকুলেট করা বা মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে?